নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন প্রতিভা বসুর লেখা উপন্যাস অগ্নি তুষার। আজ শোনাতে চলেছি উপন্যাসটির ষষ্ঠ পর্ব। শৈলেশ্বর তার নতুন স্ত্রী নিয়ে সবসময়ই ব্যস্ত। তার অসুখ তখন সেরে গিয়েছিল, সামান্য দুর্বলতা ছিল মাত্র। সেই একটু অসুস্থতার ছুতোতে সারাদিন সেবা করত, শোবার ঘর থেকে প্রায় বেরোতই না। সর্বদা তার সঙ্গে তার স্ত্রীর বিছানায় বসে সময় কাটানো সম্ভব ছিল না আমার পক্ষে, এবং সেটা শৈলেশ্বরেরও যে মনোপুত হবে না তা না বোঝার মতো আমি বোকা নই। আমি ভূপেনের সঙ্গে এদিক ওদিক গ্রাম দেখতে যেতাম, নয়তো একাই থাকতাম। বিয়েবাড়ির ভিড় ততদিনে হালকা হয়ে গিয়েছিল। যথেষ্ট বড় বাড়ি, ঘুরে বেড়াবার জায়গারও অভাব ছিল না। আমার ভালোই লাগতো সব মিলিয়ে। শৈলেশ্বরের শ্বশুর শাশুড়ির স্নেহ যত্নের প্রাচুর্যে আমি মুগ্ধ ছিলাম। তাদের ছোট মেয়ের অস্তিত্বে আমি পূর্ণ ছিলাম। আমার হৃদয় মন ভরা নদীর মতো ছলছলে হয়ে উঠেছিল তখন। সেদিন সন্ধ্যাবেলাতেই আমি ওদের তেতলার ছাদে উঠে চুপচাপ একা দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলাম। কৃষ্ণপক্ষের গাঢ় অন্ধকার রাতের তারা ভরা বিস্তৃত আকাশ আমার কাছে এক নতুন জগৎ হয়ে দেখা দিয়েছিল। এই উঁচু কার্নিশ ঘেরা ছাদটিতে এ নিয়ে অনেকবার উঠেছি। ছাদটা খুব ভালো লাগতো আমার। অবশ্যই সকলেরই পছন্দের ছিল। বৃষ্টি না থাকলে ও বাড়ির আড্ডা ওই ছাদেই বসত। শৈলেশ্বর, তার স্ত্রী, তাদের সম্পর্কিত নানা বয়সের ভাই বোন মিলিয়ে পাটি পেতে জমজমাট আড্ডা বসত। লণ্ঠন জেলে সারা সন্ধ্যা তাস খেলত ওরা। হারত, জিতত, ঝগড়া করত, হাসত, রাগ করত, গানের কলি ভাঁজত। খেলত চারজন, দুপক্ষের দলভুক্ত হয়ে 4 দুগুণে 8 জন হইহল্লা করত। একমাত্র আমি হংস মধ্যে বকযথা হয়ে বিনা ভূমিকায় বসে বসে বইয়ের পাতা উল্টাতাম। আমি তাস খেলতে জানতাম না। তাস খেলা ব্যাপারটাই আমার কাছে অতি বিশ্রী লাগত। তবু বসে থাকতাম ওই সান্ত্বনার জন্য। সেও আসতো সেখানে, কখনো খেলতো, কখনো দেখতো। বিশেষ উত্তেজনার সময় সবাই যখন একসঙ্গে কথা বলতো, আমি চোখ তুলে সান্ত্বনার দিকে তাকাতাম, চোখে চোখ ফেলতে চেষ্টা করতাম। সান্ত্বনা ভুলেও তাকাতো না, কিন্তু আমি দেখতাম তার নত দৃষ্টি নীরব মুখে আবিরের প্রলেপ পড়েছে। সত্যি সত্যি দিন কত অন্যরকম ছিল নীলা। আমরা তো কো এডুকেশনাল স্কুল কলেজে পড়ে অভ্যস্ত ছিলাম না। মেয়েদের সঙ্গে ভাব বিনিময়ের সংকেত আমাদের একেবারেই অন্যরকম ছিল। এই গোপন প্রণয়ের আনন্দ মাত্র 2টি মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকত বলে জমাট বাঁধত খুব। এক ফোঁটা উছলে পড়ে অপচয়ের ভয় থাকত না। সেই সীমাহীন উপভোগ্যতায় আমি অভিভূত হয়ে থাকতুম। আমি যেখানে আছি সেও যে সেখানেই আছে, সেই অনুভূতিতেই মন তৃপ্ত থেকেছে। নির্জন অন্ধকারে ছাদে দাঁড়িয়ে আমি তার কথাই ভাবছিলাম। মনে মনে ব্যাকুল বাসনা হচ্ছিল যদি কোনো দৈবক্রমে তাকে একবার সেখানে দেখতে পাই। আসলে তাকে একা পেতে ভীষণ ইচ্ছে করছিল আমার। আমার সেই ইচ্ছে তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছিল। মনে হচ্ছিল দুঃসাহসীর মতো গিয়ে খুঁজে বার করি তাকে, তারপর হরণ করে নিয়ে আসি এখানে। এই নির্জন ছাদে দাঁড়িয়েছিলাম স্থির হয়ে, কিন্তু ভিতরে ভিতরে একটা উত্তাল ছটফটানির ঢেউ আমাকে উন্মাদ করে তুলছিল। সহসা পায়ের শব্দে চোখ ফিরিয়ে সিঁড়ির দরজায় তাকিয়ে বুকটা ধকধক করতে লাগলো। আমি দেখলাম সান্ত্বনা উঠে এসে অন্য কোণে কার্নিশে হেলান দিয়ে দাঁড়ালো। সে আমাকে দেখতে পায়নি, সে ভেবেছিল সে একা। মাত্র কয়েক হাত দূরে দাঁড়িয়ে আমি কাঁপছিলাম। সান্ত্বনার একা গলায় গানের গুনগুনানি ছিল। সাহসে মুখ বাঁধলাম আমি। প্রায় নিঃশব্দে বীরের মতো তার পাশে এসে দাঁড়িয়ে বললাম, ঈশ্বর, অকৃপণ। কে? ভীষণ চমকে উঠেছিল। মুখ ফিরিয়ে অন্ধকারে চোখে চোখে তাকিয়ে চুপ করে গেল। আমি একটু হাসলাম। কি হলো? আমাকে দেখে কি সুর পালিয়ে গেল? হ্যাঁ। সঙ্গী হিসাবে পছন্দ হচ্ছে না?
না। কেন? আমি সঙ্গী খুঁজতে ছাদে আসিনি। আমার মনের তলায় কিন্তু সেই প্রতীক্ষায় ছিল। আর কারো মনের সঙ্গে আমার মনে কিছু মিল নেই। নেই? না। একটুও না? একটুও না। আর কারো বলতে আপনি কাকে ভাবছেন? জানি না। তাহলে কি আমি চলে যাব? জানি না। বারে, কিছুই না জানলে চলবে কি করে? চালাবার জন্যই ব্যস্ত নই। ঠিক আছে। সরে আসছিলাম। বলল, একটা কথা। কি? বলছিলাম, ছাদটা আমার একার নয়, যার খুশি সে থাকতে পারে। হাসলাম। চুপ করে থেকে বলল, শৈলেশ্বর বাবুকে ওসব বলে দেননি তো আবার? কি সব? ওই যে। খুলে না বললে বুঝতে পারবো না। আহা, যেন মনে নেই। সত্যি মনে নেই। সেই যে দুপুরে মানে। ও, আপনি যে নিরিবিলিতে ঘুম ভাঙিয়ে গল্প করতে এসেছিলেন, সেই কথা? ঘুম ভাঙিয়ে নিরিবিলিতে গল্প? আপনার সঙ্গে কখনো না। তবে কেন এসেছিলেন? যাকে যা মানায় তাই করে দিচ্ছিল। মানে আমার মুখে চুনকালিই মানায় না? হ্যাঁ। তাহলে আপনি দয়া করে রোজ দুপুরে যদি ওই কর্মটি করতে আসেন, আমি বড় বাধিত হব। কেবল বাজে কথা, আমি চললাম। আমি গম্ভীর হয়ে বললাম, আপনি কি জানেন না আমি আপনার দিদির দেওর, কুটুম্ব? চলে যেতে বললে অপমানিত হতে পারি। হন গে। বেশ, তাহলে আর আপনার যাবার দরকার কি? আমি যাচ্ছি। আমি কাউকে যেতে বলিনি। তাহলে থাকবো? সে যার যা ইচ্ছা। আজকের রাতটা খুব সুন্দর না? বিশ্রী। ধরুন আকাশটা আপনার কালো চুলের খোঁপা, তারাগুলো আপনার সোনার কাঁটা। জঘন্য উপমা। আচ্ছা, তাহলে আকাশটা আপনার শাড়ি, তারাগুলো শাড়ির বুটি। পচা। তাহলে 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 এই আকাশটা এক হাতুড়ে ডাক্তারের অন্ধকার হৃদয়, আর তারাগুলো সেই অন্ধকারের পোকামাকড় দুর্বুদ্ধি। কি? হ্যাঁ। এইসব আনপার্লামেন্টারি কথার জন্য আমি মানহানি আনতে পারি, জানেন? মামলা টিকবে না। টিকবে কি টিকবে না দেখা যাবে। প্রথম নম্বর আমাকে হাতুড়ে ডাক্তার বলা, আর প্রধান নম্বর আমার নিষ্কলঙ্ক চরিত্রের উপর এক আকাশ কালিমা লেপন। সাংঘাতিক, ক্রিমিনাল। আপনার জেল হওয়া উচিত। আপনার মা আমাকে সোনার টুকরো ছেলে বলেন। তাহলে আর কি, গয়নাহরি কারোর অঙ্গে শোভা পেলেই তো হয় এবার। কে সেই ভাগ্যবতী বলুন তো? আমি জ্যোতিষশাস্ত্র পড়িনি। আমি পড়িয়ে দিতে পারি। খুব বাজে শিক্ষক। ছাত্রীটির প্রেরণা পেলে কি ভয়ানক কাজের হয়ে উঠতে পারি, দেখিয়ে দেব নাকি? সে বাঁকা চোখে তাকালো। মানেই আপনার মা বাবাকে বলতে পারি কথাটা? কি কথা? মাস্টার হব, মাইনে নেব না। শুধু ছাত্রীটিকে ছাড়া 1 পয়সা দক্ষিণা দিতে হবে না আমাকে। রাজি? হেট। এরপরে সান্ত্বনা সত্যিই পালালো। আমি বুকের মধ্যে আগুনের তাপ নিয়ে খেলা করতে লাগলাম। কয়েকদিন পরেই চলে আসতে হয়েছিল আমাদের। বলাই বাহুল্য, নতুন প্রেমের বিচ্ছেদের কষ্টে আমি অত্যন্ত কাতর বোধ করেছিলুম। বিদায়ের সময় যখন তাকে কোথাও দেখতে পেলুম না, সব ভুলে উদ্ভ্রান্তের মতো সারা বাড়ি খুঁজে সেই পুকুর ঘাটে গিয়ে তাকে আবিষ্কার করলুম। হাঁটুতে মুখ গুজে সে ফুলে ফুলে কাঁদছিল। এই কান্না তার অস্বাভাবিক নয়। তার আবাল্যের সঙ্গী তার দিদি চিরদিনের জন্য অন্যের ঘরে চলে যাচ্ছে। এর বেদনা মর্মন্তুদ, কিন্তু আমার মনে হলো সব ছাপিয়ে সে আজ এই মুহূর্তে আমার জন্যই কাঁদছে। আমার বিষণ্ণতা নিয়ে শৈলেশ্বর ঠাট্টা করেছিল আমাকে। আমি সে ঠাট্টা মেনে নিয়েছিল। আর তারপর ফিরে এসে জগৎ সংসার আমার কাছে শূন্য মনে হয়েছিল। কাজ কর্ম জীবন ধারণ সবকিছু ব্যর্থ লেগেছিল। আমি অন্য কিছুতেই মন দিতে পারছিলুম না, একমাত্র তার ভাবনা ছাড়া। শেষে কোনো এক নির্ঘুম রাত্রে একটা মস্ত চিঠি লিখে ফেললাম তাকে। তোমাকে আগেই বলেছি, তখনকার দিনে নিষেধ শাসনের গণ্ডি অতিরিক্ত কড়া ছিল। দিদির দেওর হওয়ার দৌলতে 2-4টে ঠাট্টা মশকরার অধিকার পেয়েছি বলেই যে মাথা কিনে নিয়েছি তা নয়।
তাছাড়া পরিচয় বা কতটুকু, লজ্জার বেড়া ডিঙিয়ে কতটুকু কাছে এসেছিল আমার, পরস্পরকে কতটুকু বুঝতে পেরেছিলাম। সুতরাং সেইটুকুতেই 14 পাতার প্রেমপত্র পাঠানো যায় না। মনের আবেগে লিখে গিয়েছি, ফলাফল ভাববার শক্তি ছিল না। পরের দিনের আলোয় ঠান্ডা মাথায় কত কথাই মনে হলো। এই চিঠি পেয়ে তার নিজের কি মনে হবে, এই স্পর্ধায় সে ক্রুদ্ধ হয়ে উঠবে কিনা, সেসব ছাড়াও তো ভাববার কথা আছে। চিঠি যদি তার মা বাবার হাতে পড়ে, যদি তারা সে চিঠি খোলেন, কে জানে কি ঘোলাটে ব্যাপার হয়ে উঠবে ওই এক চিঠিকে কেন্দ্র করে। শেষে শৈলেশ্বর পর্যন্ত গড়াবে। তার ভাইয়ের হঠকারিতার দাম তাকে দিতে হবে হয়তো। ছিঁড়ে ফেললাম, কিন্তু সদ্য প্রেমে পড়া যুবক হৃদয় বড় অবুঝ, তার বিচার বিবেচনার তুলনায় অসংযম বেশি। এত ভাববার পরেও আবার লিখলাম, আবার ছিঁড়লাম। তারপর একদিন রঙিন বিলিতি প্যাডের মস্ত কাগজের ঠিক মাঝখানটিতে লিখলাম, ভুলে গেছ। তলায় নাম সই থাকলো না, উপরে ঠিকানা থাকলো না, সুতরাং দায় দায়িত্বও থাকলো না কিছু। চোখ বুঝে পাঠিয়ে দিলাম। আর পাঠিয়ে দিয়েই আমার বুক কাঁপতে লাগলো। মনে হলো কাজটা ভালো করলাম না, কিন্তু হাতের তীর ফসকে গেছে, আর উপায় নেই ফিরিয়ে আনার। মাত্র 5 দিনের উদ্বেগ। 6 দিনের দিনেই খামের উপরে সুশ্রী হস্তাক্ষরে নিজের নামের চিঠিটা দেখে রুদ্ধশ্বাস হল। ভিতরে মাত্র একটি বর্ণ ছিল। হ্যাঁ, ওই একটি বর্ণেরই যে কত শক্তি সে কথা আর কে জেনেছিল সেদিন। ও তো একটি বর্ণ নয়, একটি গোটা জগতের দরজা। সেই দরজা দিয়ে সেদিন সান্ত্বনা আমাকে অনেক কিছু দেখিয়েছিল। তার মানে বেনামি চিঠিটা কার হতে পারে এটা সে বুঝেছে। সে ভুলে গেছে কিনা এই প্রশ্ন যে তাকে শুধু আমিই করতে পারি, এটাও সে সেই সঙ্গে জানিয়ে দিয়েছে আমাকে। প্রকারান্তরে আমাকে সে শক্তি পাঠিয়েছে, সাহস পাঠিয়েছে, প্রশ্রয় পাঠিয়েছে। মিথ্যে করে হ্যাঁ লেখা কাগজটা দেখে দেখে বেলা পড়ে এলো। এরপরে আমি জবাবে লিখেছিলুম, স্মরণশক্তিটা দেখছি বড়ই দুর্বল। আবার 6ষ্ঠ দিনে তার জবাব এলো, ওটা দুশ্চিকিৎস। প্রত্যুত্তরে গেল, ডাক্তারের সাহায্য দরকার। জবাব এলো, ফি কত? লিখলুম, রোগীর সঙ্গে অবিরাম সংযোগ রক্ষা। সে লিখল, আপাতত পরীক্ষা আছে, ওটা ভবিষ্যতের জন্য তোলা থাক। আমি লিখলুম, পরীক্ষা দেওয়াল আমি অলঙ্ঘ বলে মানি না। সে লিখল, কিন্তু দেয়াল থেকে পড়ে গেলে হাত পা ভাঙবে। আমি লিখলুম, হাত পা ভাঙা অতি সামান্য ব্যাপার, প্রাণ দিতেও রাজি আছি। এত দূর? প্রাণ? প্রাণ। ভাষা অতি দুর্বোধ্য। এই চিঠির পরে আমি অতি সুবোধ্য ভাষায় স্পষ্ট পরিষ্কার ভাবে গোটা গোটা অক্ষরে লিখলুম, তাহলে শোনো, আমি তোমাকে ভালোবাসি এবং তার সার্থকতা চাই। আমাদের সাংকেতিক ভাষার ছেলে মানুষই শেষ পর্যন্ত এত দূর গড়ালো। তারও পরে আরো অনেক দূর এসেছিলুম আমরা। আমি লিখেছিলুম, সান্ত্বনা, আমি আর পারছি না। সে লিখেছিল, জামাইবাবুকে বলো। প্রায় 1টা বছর কেটে গেছে ততদিনে। শুধু চিঠিতে চিঠিতেই আমরা পরস্পরকে এত কাছে পেয়েছিলাম, এত ভালোবেসেছিলাম যে আমাদের পৃথিবীতে আমরা ছাড়া আর কিছু ছিল না। সান্ত্বনার চিঠি পেয়ে দৌড়লুম শৈলেশ্বরের বাড়ি। হাতের কাছে এত বড় একজন সহায় থাকতে কেন যে অসহায়ের মতো দিন কাটাচ্ছিলুম সে কথা ভেবে নিজেকে মূঢ় মনে হলো। বোধহয় খুব ব্যাকুলভাবেই মনের কথাটা ব্যক্ত করেছিলুম তার কাছে। সব শুনে শৈলেশ্বর মুচকি হাসল। চা বিস্কুটে আপ্যায়িত করে বলল, সবই জানি। অবাক হয়ে বললাম, কি জানো? তোমরা যে চিঠি লিখে প্রেম করেছ। কি করে জানলে? ওকালতি করে খাই, মগজে তো কিছু আছে। রোজ রোজ নীলখাম কি অমনি অমনি যায়? মানে দিব্যি সাহেব মিমের মতো কোর্টশিপ চালাচ্ছ, কিন্তু মেয়েটাকে আর ফার্স্ট ডিভিশন পেতে দিলে না।
চিঠি পড়বে না বই পড়বে? শৈলেশ্বর। আমার আবেগ কম্পিত গলা। মাথা নাড়ল শৈলেশ্বর। তা বেশ তো, কি তোমার দেনা পাওনা বলো, আমি শ্বশুরমশাইয়ের কাছে প্রস্তাবটা করে ফেলি। আমি হাত চেপে ধরলাম। কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, একটা ফুটো পয়সাও না। শুধু উনি যদি দয়া করে ওর মেয়েকে। চুপ করে থেকে শৈলেশ্বর বলল, আচ্ছা প্রশান্ত, এতদিন তুমি আমার কাছে কিছু বলনি কেন বলো তো? লজ্জা করেছি। চিঠি লিখতে তোমার লজ্জা করলো না, আর আমার কাছে বলতেই লজ্জা? বেশি দূর কি, প্রাণের জন্য প্রাণ কে না দেয়। চিঠির কথা তুমি কি করে জানলে? বাহ, তুমি লিখবে আর আমি জানবো না? আমি কি 1 বছরের মধ্যে একবারও শ্বশুর বাড়ি যাইনি বলে তোমার ধারণা? এসব নিয়ে কি ওদের বাড়িতে কোনো কথাবার্তা হয়েছে? কেউ দেখেনি তো সেসব চিঠি? আমার শ্বশুর ভদ্রলোকটি নিতান্তই ভালো। শাশুড়ি মহিলা 12 মাস বিছানায়, ভূপেন কলকাতায় থাকে। ওসব নিয়ে মাথা ঘামাবার লোক কোথায়? সান্ত্বনাকে কত বন্ধু কত চিঠি লেখে, ওরা লক্ষ্যই করেন না কিছু। তুমি গিয়েই বুঝে ফেললে না? তা ফেললুম বই কি, হাতের লেখাটা তো অচেনা নয়। তবে তুমি এটা করে দাও। ঠিক আছে, এ বিষয়ে আমি তোমার মাসিমার সঙ্গে কথা বলব। না না, মাসিমাকে তুমি এখনই কিছু বলো না, সময় মতো আমি নিজেই বলবো। কিন্তু দেনা পাওনার কথাটা তো তার সঙ্গেই ঠিক করতে হবে। বললাম তো তোমাকে, দেনা পাওনার কোনো প্রশ্নই উঠছে না এখানে। ওসব আমি অত্যন্ত অপছন্দ করি। একটু গম্ভীর হয়ে গেল শৈলেশ্বর। ঠাট্টা করে বলল, বড় জামাইয়ের তুলনায় ছোট জামাই যে কত মহানুভব, সেটাই প্রমাণ করতে চাও বুঝি? ছি, এসব কি বলছো? আমার মতামত তুমি বরাবরই জানো। শৈলেশ্বর পিঠ চাপড়ে বলল, ঠিক আছে ঠিক আছে, এখন নিশ্চিন্ত মনে নিজের কাজ করো, গে যাও। পাখায় ভর করে বাড়ি এলাম। মাসিকে বললাম, মাসি, আমার বয়স কত বলো তো? মাসি বললেন, হরি হরি, মা মাসির কাছে বয়স জানতে এসেছিস? বছরের হিসেবে 26 বছর 3 মাস 17 দিন, আর স্মৃতিতে 6 বছরের বালক। তোকে আমি ওই বয়সেই পেয়েছিলুম। আমার জন্য তো তুমি মনে মনে কত পাত্রী ঠিক করেছো, সেই পাত্রীদের গুণাবলী শোনাও তো। তাহলে কি বিয়েতে আমাদের টাট্টু বাবুর মতি হয়েছে? হয়েছে, কিন্তু শর্ত আছে কিছু। যেমন? মেয়েটিকে ছাড়া তৃণও নিতে পারবে না। তা নেবো না। এখন তোর কেমন মেয়ে পছন্দ তাই বল। তোমার কেমন মেয়ে পছন্দ? সে আমি খুঁজে নেব, তোরটাই জানা দরকার। একা একাই খুঁজবে? সাহায্যকারী পাবো কোথায়? কেন, আমি তো তোমার সব কাজের সারথি। তা বলে নিজের বউ নিজে খুঁজবি? সেটাই তো সবচেয়ে ভালো, ভালো না? মাসি তাকিয়ে রইলেন। ভুরু কুঁচকে বললেন, মনোমতো আছে বুঝি কেউ? শুধু আমার মনোমতো হলেই তো হবে না, আমার মাসিমণি রাজি হবে তবে তো। বল দেখি কার মেয়েকে তোর মনে ধরেছে? নিশ্চয়ই শশী মুন্সিফের মেজ মেয়েটা। হলো না। আরতি? হুম। বিমল ডিপটির ভাগ্নি? না। তবে আবার কে রে? এই গঞ্জে তো ওই কটাই একটু ধুকপুক করছে। গঞ্জেই যে সে আছে তা তোমাকে কে বলল? তুমি কিরকম চাও বলো না, দেখবে পক্ষীরাজ ঘোড়ায় চেপে তলোয়ার হাতে আমি তৎক্ষণাৎ দেশ দেশান্তরে ছুটে নিয়ে আসবো তাকে। ডালের বড়ি দিতে দিতে মাসি হেসে বললেন, শোন টাট্টু, তার রং হবে দুধে আলতায়, চুল হবে মেঘ, দাঁত হবে মুক্তোর দানা, আর চরিত্র হবে খাঁটি সোনা। পেয়েছি পেয়েছি। আমি আমার ওইটুকু ছোট্টখাট্ট মাসিকে 2 হাতে শূন্যে তুলে ধরলুম। মাসি চেঁচাতে লাগলেন। এর পরের দিনগুলো যেন হালকা হাওয়ায় ভাসতে লাগলো। 15 দিনের মধ্যেই শৈলেশ্বর ডেকে পাঠালো আমাকে। শৈলেশ্বর অনেকটা দূরে গিয়ে আস্তানা গেড়েছিল। একটা মস্ত খাল পেরিয়ে সাঁকোর উপর দিয়ে যেতে হতো। অনেকটাই পথ, হেঁটে যাওয়া প্রায় অসম্ভব ছিল। ওই শহরে সাইকেলই ছিল একমাত্র যান এবং বাহন। তার লোক এসে খবর দেয়া মাত্রই আমি সব ফেলে ছুটল। হেঁটেই যেতে হলো।
সাইকেল সারাতে গিয়েছিল দোকানে। সেই সময় তার সঙ্গে আমার বড় একটা দেখাশোনা হতো না। এই দূরত্ব একটা কারণ বটে। তাছাড়া আমরা দুজনেই যার যার কাজে এত ব্যস্ত থাকতুম যে যোগাযোগ করার সময় সুযোগও বড় একটা মিলত না। কেন জানি না মনের আগ্রহেও ভাটা পড়ে এসেছিল। সত্যি বলতে আমি আর তখন শৈলেশ্বরকে একটুও পছন্দ করতুম না। ও দিন দিনই কেমন বদলে যাচ্ছিল, কেমন ফন্দিবাজ হয়ে উঠেছিল। স্বার্থসিদ্ধি ছাড়া আর কোনো কিছুরই যেন অস্তিত্ব ছিল না ওর হৃদয়ে। তার সঙ্গে আমার জীবনযাপনের ধরনে কোনো মিলই আর খুঁজে পাচ্ছিলাম না আমি। কিন্তু তার স্ত্রীর স্বভাব ছিল তুলনাহীন। এত ভালো ছিলেন ভদ্রমহিলা, শিক্ষায় দীক্ষায় সেবায় যত্নে একেবারে অদ্বিতীয়া। আমাকে পছন্দ করতেন তিনি, গেলে খুশি হয়ে উঠতেন। তক্ষুনি ধোঁয়া ওঠা চায়ের কাপ হাতে নিয়ে কাছে এসে দাঁড়াতেন, অনুযোগ করতেন যাই না বলে। সেদিনও তেমনই অভ্যর্থনায় উদ্বেল হয়ে উঠলেন, চা দিলেন, খাবার দিলেন। শৈলেশ্বর স্ত্রীর এই আতিশয্যনী রসিকতা করল। তারপর সেসব পাট চুকলে আমাকে নিয়ে সে বাইরের ঘরে এলো। নিভৃত হয়ে গলার স্বর খাদে নামিয়ে আনল। বলল, শোনো, আমি শ্বশুরমশাইকে লিখেছিলাম। অস্থির হয়ে বললাম, কি কি জবাব দিয়েছেন? ওর মত নেই। নেই? আমি চুপসে এতটুকু হয়ে গেলাম। না। কেন? বসো, বলছি সব। তোমার এই চিঠিপত্র লেখাটি বন্ধ করতে হবে। ও, ওই চিঠি লেখালেখিটাই তোমার কাল হয়েছে। চিঠি? আমি ভেবেছিলুম তিনি বুঝি কিছুই লক্ষ্য করেননি। তা নয়, এবং সেটা তিনি সুনজরে দেখেননি। আমার গলা শুকিয়ে গেল। যেন ফাঁসির হুকুম শুনছি এমন এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম শৈলেশ্বরের দিকে। চিন্তিত ভঙ্গিতে শৈলেশ্বর বলল, আসলে কি জানো, এমনিতেই ডাক্তারদের চরিত্র বিষয়ে আমাদের দেশের লোকেদের মনে তত বিশ্বাস নেই। তার উপরে দুদিন দেখা একটা মেয়ের সঙ্গে ওরকম তরল পত্র চালাচালি। শৈলেশ্বরের মুখের ওই তরল পত্র চালাচালি কথাটা আমার খুব খারাপ লাগলো। আমি গম্ভীর হয়ে বললাম, কিন্তু তুমি তো জানো সে বিষয়ে একটা সর্ষে পরিমাণ কালিও আমি ঢালিনি আমার স্বভাবে। সান্ত্বনাকে ছাড়া আমি কিছু জানি না। সান্ত্বনাকে ভালোবাসার আগে অন্য কোনো মেয়ের দিকে আমি তাকাইনি পর্যন্ত। বরং একটু অস্বাভাবিকই ছিলাম আমি এই বিষয়ে। কিছুই তো তোমার অজানা নেই। কিন্তু কি করবো বলো, মেয়ে তো আমার নয়। যার মেয়ে তাকে তুমি বলবে সে কথা? বললে কি তাকে বিশ্বাস করাতে পারবো? হাজার হোক তাদের কাছে তুমি আমার ভাই। ভাইয়ের হয়ে আমি যে মিথ্যে সাফাই গাইব না তার ঠিক কি? কি আশ্চর্য! শান্তনাও তো তোমার কম স্নেহের নয়, তোমার বোনের মতো। একজন বয়স্ক ভদ্রলোক কি কখনো মিথ্যে বলে ওরকম একটা সর্বনাশ করতে পারে? হলোই বা ভাই। এসব যুক্তি আমাকে বলে লাভ কি? ভদ্রলোক একগুঁয়ে। তবে কি হবে শৈলেশ্বর? দেখি কতদূর কি করতে পারি। বৌদিকে বলেছ? না। তাহলে আমি তাকে বলি। তিনি নিশ্চয়ই একটা উপায় করে দিতে পারবেন। তাকে তো আর তার বাবা অবিশ্বাস করবেন না। খবরদার, তাকে এসব কিছু বলতে যেও না। আমি যা বলি ঠিক তাই করে যাও। হয়তো তাতেই তোমার আশা পূরণ হবে। কেন, বৌদিকে বলতে বাধা কি? নিশ্চয়ই আছে, নইলে আমিই বা বলিনি কেন? কি সেটা? বলবো না বলেই বলছি না টাট্টু। কেন বলবে না? আমি সভ্যতা ভদ্রতা ভুলে তবু জেদ করলাম। শৈলেশ্বর অবিচলিত গাম্ভীর্যে তেমনি অটল। সে মাথা নাড়ল, খুব বিজ্ঞ দেখালো তাকে। আস্তে একটু হাত ছোঁয়ালো পিঠে। আমি রুদ্ধস্বরে বললাম, তিনিও কি আমাকে বিশ্বাস করেন না, পছন্দ করেন না? আমার ধারণা কি তাহলে মিথ্যে? সহসা শৈলেশ্বরের চোখে যেন একটু করুণা দেখতে পেলুম আমি। পর মুহূর্তেই আবার তার দৃষ্টি শীতল হলো। আস্তে বলল, সময় মতো সব বলবো, আমার কথা শোনো। এ নিয়ে তুমি নিজে কোনো চেষ্টা করো না, আমার উপর ছেড়ে দাও। এরপরে আর আমি কি বলবো? হতাশ হৃদয়ে বাড়ি ফিরে এলাম। চুপচাপ বসে রইলাম নিজের ঘরে। মাসি বললেন, কি হয়েছে? মাথা ধরেছি।
ব্যস্ত হয়ে তিনি কাছে এগিয়ে এলেন, কপালে হাত বুলোলেন, বললেন, একটু চা খাবি আতা দিয়ে? একটু আশ্চর্য মলম ঘষে দেব? মাথাটা কি ধুয়ে ফেলবি একবার? ঘাড়ের দিকটা টিপে দেব? চশমাটা কি বদলানো দরকার? মিথ্যে বলে মাসিকে ব্যাকুল করে আমার কষ্ট হচ্ছিল। তার স্নেহের স্পর্শে কান্না পাচ্ছিল আমার। আমি লম্বা হয়ে শুয়ে পড়লাম বিছানায়। তারপর সত্যিই ভয়ে ভয়ে আমি সান্ত্বনার চিঠির কোনো জবাব দিলাম না। একাধিক চিঠি লিখল সে আমাকে। প্রথমে অভিমান করে লিখল, তারপর উদ্বিগ্ন হয়ে, তারপরে রাগ, অভিযোগ আর চোখের জলের। শেষে একদিন থেমে গেল। আমি সব সহ্য করে তার চেয়েও বড় কিছুর আশায় চাতকের মতো তাকিয়ে রইলাম শৈলেশ্বরের দিকে। আসলে আমি বোকা ছিলাম। মানুষকে অবিশ্বাস করার কোনো প্রশ্ন ছিল না আমার সরল হৃদয়ে। আর সেই জন্যই আশা দিয়ে দিয়ে 6 মাস ঘোরালো আমাকে শৈলেশ্বর। আমি উদ্ভ্রান্ত হয়ে উঠলাম। আমার নাওয়া গেল, খাওয়া গেল, ঘুম গেল, ডাক্তারি গেল, সব গেল। মরিয়া হয়ে ভাবলাম, শৈলেশ্বর যাই বলুক, এবার আমি নিজে গিয়ে একবার ভদ্রলোকের কাছে দাঁড়াবো, ভিক্ষা চাইবো তার মেয়েকে। তার মেয়ের সঙ্গে একবার দেখা করে বলবো অন্তত সে আমাকে বিশ্বাস করে কিনা। আর তার আগে শৈলেশ্বর যতই গোপন করুক, আমি তার স্ত্রীকে বলবই সব কথা। আমার ইচ্ছেটা আমি তাকে নিবেদন করবই। হাজার হোক ছোট বোনের হয়ে তারও তো বলবার কিছু অধিকার আছে। মনের এই অবস্থা নিয়ে শেষে একদিন আবার ছুটলাম শৈলেশ্বরের বাড়ি। গিয়ে দেখলাম শৈলেশ্বর একা বাড়িতে খেতে বসেছে। অস্থির হয়ে বললাম, বৌদি কই? বাপের বাড়ি। বাপের বাড়ি? কবে গেলেন? কাল। হঠাৎ? খুব হঠাৎ নয়, যাওয়ার দরকার হয়েছিল। কারো অসুখ? নিজেরই অসুখ। বৌদির অসুখ? কই, আমাকে তো খবর দাওনি। কি অসুখ? বোকামি করিস না, বোস। মেয়েদের এমন অনেক অসুখ আছে যাতে ডাক্তার না ডেকেও তার হদিশ পাওয়া যায়। প্রায় 2 বছর হতে চলল বিয়ে করেছি, এ অসুখ তারা অনেক আগেই হতে পারত। চুপ করে থেকে বললাম, কমাস? 2-3 মাসের বেশি নয়, কিন্তু সে কথা যাক। সান্ত্বনা কি তোকে কোনো খবর জানিয়েছে? সান্ত্বনা তো আমায় চিঠি লেখে না। লেখে না? না। তুই লিখিস না? না। কদিন? যেদিন থেকে তুমি বারণ করেছ। শৈলেশ্বর হাসল। যাই বলিস প্রশান্ত, মেয়েদের মন যে পাত্রে যেমন। এই এত প্রেম, এত ভালোবাসা, আর দিব্যি সব ভুলে চুপটি করে গেল। তার দোষ নেই। আমি জবাব দিই না বলেই সে আর লেখে না। বাজে কথা রেখে দে। তার মন এখন নতুন রসে ডগমগ। কি বলছো কি তুমি? তার যে বিয়ে। কি কি? পৃথিবীটা এই বয়সেও তুমি চিনতে শিখলে না? ওসব রং ঢং মেয়েরা বোকা পেলেই করে। ওরা যে কত ছলনাময়ী তা তো আর জানো না। আমি বসে পড়লাম। আমার চোখের সামনে সমস্ত জগৎ সংসার দুলতে লাগলো। কি যে করব, কি যে ভাববো, কিছুই বুঝতে পারলাম না। শৈলেশ্বর সান্ত্বনা দিল, পুরুষ মানুষ হয়ে এত দুর্বল কেন হে? ওই তো সামান্য একটা মেয়ে, তার জন্য এত? তুমি না হয় যদি আমি হতাম, ঘেন্নায় স্ত্রীজাতির আর মুখ দেখতাম না। শুনছি আমার শ্যালিকাটির ফুর্তি নাকি আর ধরে না। তাও তো ওই এক মরা পোড়া পর। আরে ওই আমার মক্কে রমেশ তালুকদার, তার একটা 3rd ক্লাস ছেলে। আমি আজ উঠি শৈলেশ্বর। আসলে শাশুড়ি ভীষণ অসুস্থ। শ্বশুরের ব্লাড প্রেশার অস্বাভাবিক বেড়েছে। আর ফুটুনি করে করে টাকা কড়ি তো রাখেননি কিছু। এখন ভাবনা হয়েছে মরে গেলে মেয়েটার কি হবে। আমি যাচ্ছি। আরে বসো না বাপু, তোমার বৌদি গিয়ে বাড়ি খাঁকা, এসেছো যখন একটু থাকো না। আমার কাজ আছে। কাজ কি আমারই নেই? এই তো সব ফেলে ছুটতে হবে শ্বশুর বাড়ি। তোমার সঙ্গে বিয়ে দিলে না বলে যত রাগই করি না কেন, স্ত্রীর মুখ চেয়ে সে রাগ আমাকে চেপে থাকতেই হবে। আর বিশেষ করে মেয়েদের এই সময়টা একটু মানে সাবধানে রাখাই উচিত। তাই তো। চা খাবি? না। মন খারাপ করিস না। না। কি না মেয়ে, এর চেয়ে কত ভালো বউ পাবি তুই। আজ উঠি শৈলেশ্বর।
ধীরে ধীরে বেরিয়ে এলাম তার বাড়ি থেকে। আমার পায়ের জোর কমে গিয়েছিল, দেহে বল ছিল না, ফুসফুসে হাওয়া ছিল না। আমি সেই সময় মরে গিয়েছিলাম। মৃত্যুর কঠিন আধার চারদিক থেকে আমাকে ঘিরে ধরেছিল। বিছানায় শুয়ে শুয়ে একা ঘরের অন্ধকারে বালকের মতো কেঁদেছিলাম। শুধু সেদিনই নয়, তার পরের দিনও নয়, তার পরের দিনও নয়, অনেক দিন, অনেক দিন ধরে সেই কান্না আমার হৃদয়ের স্তরে স্তরে জমে রইল। অনেক দিন ধরে সান্ত্বনা স্মৃতি আমাকে পাগল করে রাখলো। অস্থিমজ্জায় জড়ানো যে মেয়েটিকে আমি মাত্র 18 দিনের জন্য চোখে দেখেছিলাম, তাকে কতটুকু ভালোবেসেছিলাম আমি জানি না। চিঠির ভাঁজে ভাঁজে যে অদেখা মানুষটির মন আমি 1 বছর ধরে ধীরে ধীরে ছুঁতে পেরেছিলাম, সেই অশরীরী মমতাতেই আমি ডুবে রইলাম। কিন্তু কোনো তীব্রতাই চিরস্থায়ী নয়। আমার দুঃখের ধারও প্রকৃতির নিয়মেই একদিন ভোঁতা হয়ে গেল। একটা জায়গায় পর্দা পড়ে গেল। আমি আবার শান্ত মনে কাজকর্মে যোগ দিলাম। চিকিৎসাবিদ্যার প্রতি আমার অদ্ভুত নেশা জন্মালো। আমি ডুবে গেলাম সেখানে। আমার হৃদয়ের ক্ষত শুকিয়ে এলো। মানুষের রাজত্বে আবার মানুষের মতো সুখে দুঃখে আনন্দে উৎসবে বাঁচতে লাগলাম। আরো একটা বছর কেটে গেল কোথা দিয়ে। এর মধ্যে আর কখনো আমি শৈলেশ্বরের সঙ্গে দেখা করিনি, সেও আসেনি। হঠাৎ তার স্ত্রী একদিন আমাকে ডেকে পাঠালেন। শৈলেশ্বরের স্ত্রী, সান্ত্বনার বোন। বুকের ভিতর মোচড় দিয়ে উঠেছিল। শক্ত হয়ে সেটা সামলে নিলাম। ডাক্তার জরুরি ছিল। 2 লাইন চিঠি লিখে লোক দিয়ে পাঠিয়েছিলেন তিনি। সান্ত্বনার সঙ্গে স্বভাবের মিল না থাকুক, হাতের লেখা একেবারে এক। তাকিয়ে দেখতে দেখতে অনেকটা সময় গেল। তারপর লোকটিকে বসতে বলে প্রস্তুত হয়ে নিলাম। বৌদিকে আমার দেখতে ইচ্ছে করছিল। গিয়ে খবর পেলাম 1 দিন আগে কি কাজে শৈলেশ্বর ঢাকা গেছে। বৌদি একা আছে, মেয়ের জ্বর। এই মেয়ে, এই মল্লিকা। মল্লিকা? স্মিথের মল্লিকা? এতক্ষণ নিস্তব্ধ হয়ে শুনতে শুনতে সচেতন হয়ে বলে উঠল নীলিমা। ডাক্তার মৈত্র নিঃশব্দে হাসলেন, মাথা নাড়লেন আস্তে আস্তে। তারপর অনেকক্ষণ ডুবে রইলেন নিজের মধ্যে। ঠান্ডা কফিতে চুমুক দিলেন 2 বার। জ্বলে জ্বলে নিভে যেতে দিলেন সিগার। ঘরের আবহাওয়া স্তম্ভিত হল। নীলিমা রুদ্ধশ্বাসে আবার কাকাবাবুর কথা শোনার জন্য অপেক্ষা করে তাকিয়ে থাকলো মুখের দিকে। উঠে তিনি ঘরে গেলেন একবারের জন্য, তখনই ফিরে এলেন। হতাশভাবে বললেন, না না, নেই। কি নেই কাকাবাবু? নীলিমা উদ্গ্রীব হল। ওর একটা ছবি ছিল আমার কাছে, তোমাকে দেখাতাম। ভারী সুন্দর মেয়ে। এই সুটকেসটা নিয়ে যখন দেশ থেকে বেরোই, হঠাৎ নজরে পড়ল গতকালের পুরনো একটা গ্রুপ ফটো। এখন পেলাম না, কাল খুঁজবো ভালো করে। নীলিমা বলল, আর একটু গরম কফি করে আনবো কাকাবাবু? না না, তুমি বসো, শোনো। তারপর তোমার এই স্মিথের মল্লিকা তখন মাত্র 11 মাসের মেয়ে। সেই আমি প্রথম দেখি তাকে। কি সুন্দর বাচ্চা! কালো কালো ঘন চুলে ছোট্ট মাথাটা ঠাসা, বড় বড় চোখ, সুস্থ সবল। জ্বরটা একটু প্রবলই, মায়ের কোলে ঘুমিয়ে আছে। আমাকে দেখে কেঁদে ফেললেন বৌদি। গাঢ় অভিমানে বললেন, মরে গেছে কি বেঁচে আছি একটা খোঁজও নেন না? ব্যস্ত হয়ে আমি মল্লিকার কপালে হাত রেখে উত্তাপ পরীক্ষা করলাম। জবাব দিলাম না। বৌদিকে দেখে আমি দুর্বল বোধ করছিলাম। বৌদি বললেন, আজ 3 দিন হয়ে গেলে জ্বর চলছে। বললুম, 3 দিন আগেই খবরটা পাঠানো উচিত ছিল। আমি আজ নিতান্ত বিপন্ন হয়ে ডেকে পাঠিয়েছি। আপনার দাদা এখানে নেই। একা এই বাচ্চা নিয়ে আমার মনের অবস্থাটা বোধহয় আপনি বুঝতে পারছেন। আমার গলায় অভিমান ফুটল। বললুম, নিতান্ত বিপন্ন না হলে বুঝি আমাকে ডাকা যায় না? না বৌদি, আমি জানি আমি আপনাদের প্রীতিভাজন নই, কিন্তু এত পর হয়ে গেছি তাও জানতাম না।
বৌদি চোখ নিচু করে ঢোক গিললেন। আমি দেখলাম তিনি রোগা হয়ে গেছেন, চেহারার সেই ঔজ্জ্বল্য আর নেই। একটু থমকে থেকে আমি বাচ্চাটাকে দেখতে ব্যস্ত হয়ে পড়ি। খুব ভালো করে বুক পিঠ দেখলুম, জ্বর দেখলুম, সাধারণ জ্বর, ভাববার কিছু ছিল না। নিশ্চিন্ত হয়ে চেয়ারে বসে সিগারেট ধরালুম একটা। বৌদির সান্নিধ্য আমার মনটাকে আবার বিধুর করে তুলেছিল। ভীতু গলায় বৌদি বললেন, ওর কঠিন কিছু হয়নি তো? না, নতুন মায়েদের নিয়ে আর পারা যায় না। ঘরের ভারী হয়ে আসা আবহাওয়াটাকে তরল করে দিয়ে হাসলুম আমি। বললুম, কিচ্ছু হয়নি, আজ না হয় কালই দেখবেন জ্বর ছেড়ে গেছে। এবার শুইয়ে দিন তো, উঠুন, চা খাবো না? এতক্ষণে বৌদির মুখের চিরাচরিত নরম মিষ্টি হাসিটুকু ছড়িয়ে পড়ল সারা মুখে। তাড়াতাড়ি গিয়ে চা করে নিয়ে এলেন, প্লেটে ঘরে তৈরি খাবার সাজিয়ে আনলেন। আমি সাগ্রহে সেই যত্নের স্বাদ গ্রহণ করি। বললুম, উপলক্ষ যাই হোক, তবু যে অভাজনকে ডাক দিয়েছেন তার জন্যই কৃতজ্ঞ। বৌদির সহাস্য মুখে আবার মেঘ ঘনিয়ে এলো। চুপ করে থেকে বললেন, প্রত্যক্ষভাবেই যে মানুষ এড়িয়ে গেছে তাকে ডাকবো কোন ভরসায়? এড়িয়ে গিয়েছে? আপনি পুরো 1.5 বছর পরে এলেন। না বলে পারলুম না। দেখুন বৌদি, মৌখিক আপ্যায়নে কোনোদিনই আমার আস্থা নেই। নিজেকে অবাঞ্ছিত জেনেও সেখানে গিয়ে হাজির হতে ভদ্রতাতেও বাধে বই কি। আমি জানতাম আমার আশাটা আপনাদের প্রতীক্ষার মধ্যে ছিল না। হঠাৎ মুখ তুলে তাকালেন বৌদি। তাকিয়ে থেকে বিষণ্ণভাবে একটু হাসলেন। খুব নরম গলায় বললেন, জানেন, আপনাকে আমরা এত ভালোবেসে ফেলেছিলাম যে প্রথমটায় প্রায় বিশ্বাস করতে পারিনি। কিন্তু হঠাৎ থেমে গেলেন বলতে বলতে। তারপর কেমন অপ্রস্তুত হয়ে পড়লেন। আমি তার কথার অর্থটা ঠিক অনুধাবন করতে পারলাম না। সরলভাবে বললুম, কি বিশ্বাস করতে পারেননি? থাক সে কথা। না, আপনি কি বলতে চাইছেন বলুন। আমার মনে এবার খটকা লাগলো একটু। বলে আর কি লাভ? না বলেই বা কি লাভ? তা ঠিক, লাভ লোকসানের হিসেবটা খুব ভালোভাবেই চুকেছে। ওর অত বড় ক্ষতিটা আপনি না করলেও পারতেন প্রশান্তবাবু। আমি ভুরু কুঁচকলাম, সন্দিগ্ধ হলাম, উৎসুক হয়ে বললাম, আমি আপনার অভিযোগের কারণটা কিন্তু এখনো ধরতে পারছি না। অথচ দেখলে তো আপনাকে কখনো অত নিষ্ঠুর মনে হয় না। কি নিষ্ঠুরতার পরিচয় পেয়েছেন বলুন তো? একটা কথা জিজ্ঞেস করব? নিশ্চয়ই। একটু ইতস্তত করে বললেন, কেন আপনি ওরকম করলেন বলুন তো? কি রকম? যেটা আপনার খেলা সেটা যে অন্য কারোর প্রাণান্ত হতে পারে, অন্তত সেটুকু বোঝার অনুভূতি আপনার থাকা উচিত ছিল। প্রশান্তবাবু, শান্তনা বড় ভালো মেয়ে, বড় সরল। আমার বোন বলে বলছি না। সহসা তার বড় বড় চোখ জলে ভরে গেল। উদ্গত জল সামলে তিনি চুপ করলেন। আর বৌদির কথা শুনে আমার হাত পা শক্ত হল। আমি যেন অনেক কিছু বুঝে ফেললাম। বড় বড় নিঃশ্বাসে বললাম, যদি প্রাণান্ত কারো হয়ে থাকে তা আমারই হয়েছে। আপনার কেন? শান্তনা বিয়ে করেছে, স্বামী পেয়ে পুরনো স্মৃতি মুছে ফেলতে দেরি হয়নি তার। কিন্তু আমি এই মুহূর্তেও তাকে ভুলে নেই, ছেড়ে নেই। আমার মুখের দিকে তাকিয়ে রইলেন বৌদি, যেন বুঝতে পারলেন না কি বলছি। আস্তে বললেন, যদি তাই হবে তবে কেন বিয়ে করলেন না তাকে? আমি বিয়ে করলাম না? আপনি যেদিন আপনার দাদার কাছে আপনার অসম্মতি জানিয়েছিলেন, আমরা প্রত্যেকে অবাক হয়েছিলাম, আহত হয়েছিলাম। কিন্তু সান্ত্বনার বেদনা ছাপিয়ে অপমানের আঘাতটাই বেশি লেগেছিল। বিশেষত আপনি তার সম্পর্কে যে সমস্ত মন্তব্য করেছিলেন। আমি 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 অসম্মতি জানিয়েছিলাম? আমি এমন কোনো মন্তব্য করেছিলাম যা ওর সম্মানের পক্ষে হানিকর? আমি?
বৌদির কথা শুনে আমার কান পুড়ে গেল। আমি প্রায় চেঁচিয়ে উঠলাম। তারপরেই থেমে গিয়ে স্তম্ভিত হয়ে বসে রইলাম। বুঝতে পারলাম না কাকে বিশ্বাস করব, শৈলেশ্বরকে না তার স্ত্রীকে। বুঝতে পারলাম না অতীতে শৈলেশ্বর যা বলেছিল তাই সত্য, না বর্তমানে তার স্ত্রী যা বলছে তাই সত্য। আমি কেমন করে আমার আবাল্যের বন্ধুকে অত বড় একজন বিশ্বাসঘাতক বলে মনে করব? কেমন করে ভাববো একজন সুস্থ মাথার সাবালক পুরুষ এত মিথ্যেবাদী হতে পারে, অকারণে এত নির্মম হতে পারে? সে আমার বেদনাবিদ্ধ মৃত্যুর মতো চেহারা একাধিকবার দেখেছে। আমি তাকে অকপটে আমার সমস্ত হৃদয় উজাড় করে সব বলেছি। রাগে দুঃখে বেদনায় আমার সারা অন্তর আগুন হয়ে জ্বলে উঠল। আমার ইচ্ছে করলো বৌদিকে তার স্বামীর স্বভাবের খোলসটা ছাড়িয়ে দেখিয়ে দিই, কিন্তু সমস্ত অপরাধ মাথায় নিয়ে অতি কষ্টে নিজেকে সংবরণ করলাম। মনে মনে ভাবলাম, স্বামীর উপর কোনো কারণেই কোনো মেয়ের অশ্রদ্ধার উদ্রেক করা কারোর উচিত নয়। আমার ক্ষতি শৈলেশ্বর করেছে, তার স্ত্রী নয়। তাকে আমি দুঃখ দিতে পারি না। তার স্বামী যে ষড়যন্ত্র করে সমস্ত ঘটনাটাকে ঘোলাটে করেছে, অবধারিত মিলনে বিচ্ছেদ ঘটিয়ে প্রত্যেককে কষ্ট দিয়েছে, দুমুখ হয়ে দুপক্ষকেই ঠকিয়েছে, এ কথা জানলে নিশ্চয়ই তার অত্যন্ত খারাপ লাগবে। হয়তো কথা কাটাকাটি করবেন স্বামীর সঙ্গে। কে জানে, এইটুকুকে কেন্দ্র করেই হয়তো ফাটল ধরবে দাম্পত্য জীবনে। তাছাড়া আমার কথা বৌদি বিশ্বাসী বা করবেন কেন? কেনই বা ভাববেন না তার স্বামী তখন যা বলেছিলেন তা ঠিক? এখনই আমি মুখোমুখি হয়ে লজ্জার দায়ে বাজে কথা বলছি, অকারণে তার স্বামীকেই দোষারোপ করছি। আমার চরিত্র যে শৈলেশ্বর কি ছবিতে এঁকেছে এদের কাছে, তা বুঝতে তো আমার বাকি নেই। এরা নিশ্চয়ই বিশ্বাস করেছেন তার কথা। আমার চরিত্র বিষয়ে যে এদের মনে কোনো রকম ভালো ধারণা জন্মাতে দেয়নি, তা তো এই মুহূর্তে স্পষ্টই ধরা পড়ল আমার কাছে। সুতরাং আমার প্রতি শৈলেশ্বরের স্ত্রীর অবিশ্বাস অসঙ্গত নয়, বরং সেটাই স্বাভাবিক। তারপরেও যে তার স্ত্রী সান্ত্বনার দিদি এখনো আমাকে মমতাময়ীর মতো যত্ন করছেন, বেদনা জানাচ্ছেন, সেটাই তো আশ্চর্য। আমার অপরাধ তো তার কাছে ক্ষমার যোগ্য নয়। বৌদি বললেন, মুখ যদি মানুষের মনের আয়না হতো, তাহলে আমার বোনকে যে আপনি সত্যিই ঠকাতে চাননি, তার প্রতি আপনার দুর্বলতা যে এখনো আপনাকে পীড়িত করে, এটা এই মুহূর্তে বিশ্বাস করতে আমার আটকাতো না। কিন্তু ঘটনা প্রবাহ যেদিকে গড়িয়েছে জানেন, বিয়ের দিন সকালেও আত্মহত্যার চেষ্টা করেছিল। আমি এবার অসহ্য হয়ে উঠলাম। হাত তুলে বললাম, আর শুনতে চাই না, আর শুনতে চাই না। আমি এতদিনে বুঝেছি আমার ভাগ্য আমাকে নিয়ে এক মস্ত কৌতুক করেছে। আপনাকে আমি আর কিছুই বলতে চাই না। শুধু জেনে রাখুন, আপনার বোনকে পাওয়ার চাইতে বড় প্রার্থনা আমার জীবনে আর কিছু ছিল না, আর কিছুই নেই। আমি উঠে দাঁড়ালাম। অধীরভাবে পায়চারি করতে করতে আবার বসলাম। বললাম, আপনি বিশ্বাস করুন, আমার মুখের আয়না আমার ছদ্মবেশ নয়। আমি তা পারি না, আমি তা জানি না। আমি যা জানি তা এই যে, আমি একান্ত মনে শুধু তাকেই চেয়েছিলাম। দু হাতে মুখ ঢাকলাম আমি। অনেক পরে কেমন একরকম কঠিন গলায় বৌদি বললেন, তবে কি আপনার কোনো ভুল বোঝাবুঝি হয়েছিল আপনার দাদার সঙ্গে? আমি আবার উঠে দাঁড়ালাম। এবার যাবার জন্য প্রস্তুত হয়ে বললাম, যা হবার হয়ে গেছে, সে আগুন খুঁচিয়ে লাভ নেই। আপনি কি তাহলে বিয়েতে অসম্মতি জানাননি বলতে চান? যা অসম্ভব তা কি করে করব? ওর সব কথা মিথ্যে, বানানো। সেসব থাক, আমি বুঝেছিলাম। হঠাৎ দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপ করলেন বৌদি। আমি বললাম, এবার যাই। কাল একটা খবর দেবেন জ্বর ছাড়লো কিনা। লোকটিকে সঙ্গে দিন, ওষুধ পাঠিয়ে দেব। ঝুঁকে পড়ে বাচ্চার ঘুমন্ত কপালে একটি চুমু খেলাম। লক্ষ্য করে দেখলাম মায়ের চেয়ে তার মাসির সঙ্গে মিল বেশি।
দরজার কাছে এসে বৌদি বললেন, কিন্তু আপনি পুরুষ মানুষ, তার উপরে নিজের অভিভাবক নিজে, যদি আপত্তিই না থাকবে তাহলে কই, আপনি তো কখনো আমার বাবাকে চিঠি লেখেননি, আমাকেও তো বলেননি। বৌদি, সব থাক। বৌদির চোখে আমি বিদ্রোহের আগুন দেখলাম। দৃঢ় হয়ে বললেন, সবই ক্ষমা করা যেত যদি সান্ত্বনা সুখী হতো। সান্ত্বনাকে জলে ডুবিয়ে দিয়েছে। প্রশান্ত বাবু, আমি আপনার কাছে খোলাখুলি সব শুনতে চাই। বললাম, আমার কথাই যে প্রামাণ্য তার বিশ্বাস কি? দূরের দিকে তাকিয়ে বৌদি বললেন, তা ঠিক, বিশ্বাস আর কাউকেই করা উচিত নয় জগৎ সংসার। একটু দাঁড়ালাম আমি। আমার বুকে রক্তক্ষরণ হচ্ছিল। জিজ্ঞেস না করে পারলাম না, এমন হঠাৎ করে তার বিয়েই বা দিলেন কেন? বৌদি উদাসভাবে বললেন, আপনার দাদার ইচ্ছেতে, তার পীড়াপিড়িতেও বলতে পারেন। শৈলেশ্বরের পীড়াপিড়িতে? তিনি এই সম্বন্ধ ঠিক করেছিলেন। ছেলের বাপ এর মক্কেল। ছেলেটি অত্যন্ত উচ্ছৃঙ্খল, কিন্তু টাকা আছে। শৈলেশ্বর নিশ্চয়ই সেটা জানতো না। হয়তো নয়, জানলে আর এই শত্রুতা করবেন কেন? তাই তো। ছেলেটি দেখতে ভালো, সেটা বাইরের, সেটা বাবা দেখে পছন্দ করেছিলেন। বাদবাকি খবরের জন্য জামাইয়ের উপরই সম্পূর্ণ নির্ভর করেছিলেন তিনি। ভূপেন নাবালক, কাজেই ইনিই আমাদের কর্ণধার। আমি আমার চুলের মধ্যে ঘন ঘন আঙুল চালিয়ে উত্তেজনা প্রশমিত করছিলুম। স্বামী সম্পর্কে বৌদির মনের ভাবটাও আঁচ করতে চেষ্টা করল। হঠাৎ আমার মুখ দিয়ে আমার অজান্তেই স্কাউন্ডেল শব্দ খসে পড়ল। চমকে উঠে বৌদি বললেন, কি? সচকিত হয়ে বললাম, কিছু না। এবার যাই। বাচ্চার খবর পাঠাতে ভুলবেন না। জ্বর কাল সকালেই ছেড়ে যাবে। আজকের মতো শেষ করছি অগ্নিতুষার নামক এই উপন্যাসটি। ভালো লাগলে জানাবেন, লাইক করবেন, আর প্লিজ আমার চ্যানেলে আর যে সমস্ত গল্প উপন্যাস রয়েছে সেগুলো শুনে দেখবেন। পাঠ ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।